স্বাগত ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে সঙ্গে আছি আমি রিয়াদ সেজান। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মঙ্গলবার ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পেডেলা কায়লেংকে সঙ্গে এক বৈঠক শেষে তিনি এই সহযোগিতা চান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিভিন্ন বিষয়ে সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বাংলাদেশের ফিলিপাইন সম্পর্কিত আইনগত ও বিচারিক বিষয়গুলো যথাযথভাবে এগিয়ে নেওয়ার জন্য দুই দেশের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের অধীনে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে। দিন দিন যেন সংকুচিত হচ্ছে বাংলাদেশের শ্রম বাজার। এতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যেন মরার উপর খাড়ার ঘা। তবে এর মধ্যে বড় সুযোগ হয়ে দেখা দিয়েছে সৌদি আরব। বিশ্বকাপ ফুটবল সামনে রেখে বড় জনবল নেবে দেশটি। জনশক্তি রপ্তানিকারক বলছে, সৌদি ভিসা সহজ করতে উদ্যোগ নিতে হবে সরকারকে। মালয়েশিয়ার শ্রমবাজারের সমস্যার সমাধান চান তারা। প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দ্রুতই সব শ্রমবাজার খুলতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তৌফিক মাহমুদ মুন্নার প্রতিবেদন। বাংলাদেশের শ্রম বাজার মূলত মধ্যপ্রাচ্য নির্ভর এবং দক্ষ কর্মীর অভাবে খুব একটা সম্প্রসারণ হয়নি নতুন বাজার। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় নতুন করে ঝুঁকিতে প্রবাসী কর্মীরা, যা রেমিটেন্স প্রবাহ ও নতুন কর্মী নিয়োগ অনিশ্চিত করে তুলেছে। এর মধ্যেই সুখবর মিলেছে সৌদি আরব থেকে। বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে বড় সংখ্যার দক্ষ কর্মী নেবে দেশটি। মধ্যপ্রাচ্যের শ্রম বাজার নিয়ে নানা সংকট দেখছেন বাইরা নেতারা। সৌদি আরবের ভিসার সহজ করার পাশাপাশি মালয়েশিয়া বন্ধ শ্রম বাজার খুলতে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বাইরা নেতৃবৃন্দ। এই টাকাটাই আমাদের দেশের জন্য মূল টাকা, যেটা আমরা 22 বিলিয়ন 25 বিলিয়ন টাকা আমাদের কর্মী ভাইরা পাঠায় দেশ থেকে। তারা বিদেশে যান, কাজ করেন, তাদের পরিবার পরিজনরা তাদের বিভিন্ন উন্নয়ন কাজকর্ম এবং আমাদের দেশের বিভিন্ন উন্নয়ন কাজকর্ম এই রেমিটেন্সের উপরে ভিত্তি করেই গড়ে উঠেছে। সুতরাং এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই চিন্তা করা উচিত আমাদের সরকার। শ্রম দিতে যাবে, তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড তো অত হাই লেভেল হওয়া দরকার না। যারা প্রফেশনাল যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু কাজ করার জন্যে তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড দরকার। কিন্তু লেবার পোস্টে যারা যাচ্ছে সৌদি আরবে, প্রতি মাসে 60 থেকে 65 হাজার লোকের ম্যান পাওয়ার হচ্ছে। এই 60 থেকে 65 হাজার লোকেরই টাকামূল সার্টিফিকেট করতে যায় 20 থেকে 25 হাজার লোক কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আর্থিক লেনদেনের মাধ্যমে এরা সার্টিফিকেট অর্জন করতেছে। দায়িত্ব নিয়েই প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, দ্রুত বন্ধ শ্রম বাজার খুলতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের সব ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু এখন এই মুহূর্তে তো সৌদি আরবের আসার আগে এটা যদি যেদিনই আমাদের যুদ্ধ হয়ে যাবে, আমাদের এখানে আমাদের কনসার্ন অফিসারদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা যেভাবে হোক আমরা এই মার্কেট ধরতেই হবে, সেটার জন্য আমাদের সব ধরনের ফ্যাসিলিটি নেব। উন্নত বিশ্বের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী তৈরির পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, কোনো শ্রম বাজারই হাতছাড়া করতে চায় না বর্তমান সরকার। মালয়েশিয়ার জন্য আমরা বলছি তো, মালয়েশিয়া আমাদের যে কেন বন্ধ হলো এটাও একটা জানা উচিত। আর এটা চালু করতে হলে আমাকে কি কি পদক্ষেপ নিতে হবে এটাও আজকে এইতে রাত্রে বসেও বলছি আমাকে রিপোর্ট প্রতিবেদন করার জন্য। তারপরে আমি তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে বাতিল হয়েছে মধ্যপ্রাচ্যগামী আরও 24টি আন্তর্জাতিক ফ্লাইট। বুধবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে আছে কুয়েত এয়ারলাইন্সের 2টি, এয়ার আরাবিয়ার 4টি, গালফ এয়ারের 2টি, কাতার এয়ারওয়েজের 4টি, এমিরাতস এয়ারলাইন্সের 4টি, জাজিরা এয়ারের 4টি, ফ্লাই দুবাই এর 4টি। গেল 28 ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশ সীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশেও। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য মতে 28 ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত 391টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ভূ রাজনৈতিক উত্তেজনা বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করলেও তার কোনো প্রভাব পড়েনি সংযুক্ত আরব আমিরাতের স্বাভাবিক জীবনযাপনে। বিশেষ করে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নির্বিঘ্নে তাদের ব্যবসা পরিচালনা করছেন। তবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা ওঠানামা দেখা গেলেও বিনিয়োগের নতুন সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। সংযুক্ত আরব আমিরাত থেকে আশিক ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাকদুরা মিতি।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রায় সব দেশের স্বর্ণের বাজারে প্রভাব ফেললেও তেমন কোনো প্রভাব পড়েনি আরব আমিরাতের স্বর্ণের ব্যবসায়। প্রতিদিনের মতোই দুবাইয়ের স্বর্ণের বাজারে ঝলমলে আলোয় চলছে ক্রেতা বিক্রেতার ব্যস্ততা। প্রবাসী বাংলাদেশি স্বর্ণ ব্যবসায়ীরাও তাদের ব্যবসা পরিচালনা করছে নিশ্চিত পরিবেশে। গত 2 থেকে 3 মাসের বাজার বিশ্লেষণে দেখা যায় জানুয়ারির শেষ দিকে 24 ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম প্রায় 625 থেকে 630 দিরহাম পর্যন্ত উঠেছে। পরে ফেব্রুয়ারিতে তা কমে প্রায় 590 দিরহামে নেমে এসেছে। মার্চে মাত্র 1 মাসের ব্যবধানে প্রতি গ্রাম প্রায় 65 থেকে 70 দিরহাম পর্যন্ত মূল্য কমেছে। মঙ্গলবার আমিরাতের স্থানীয় স্বর্ণের বাজারে প্রতি গ্রাম 24 ক্যারেট স্বর্ণের মূল্য 629 দিরহাম ও 22 ক্যারেট 583 দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রতি ভরির মূল্য দাঁড়ায় যথাক্রমে 2,44,813 টাকা ও 2,26,910 টাকা। স্বর্ণের বাজারে মূল্য হ্রাস ব্যবসায়ীদের মধ্যে তৈরি করেছে মিশ্র প্রতিক্রিয়া। পরিস্থিতি স্বাভাবিক হলে বিদেশি বিনিয়োগকারীরাও আবারও আগের মতো বাজারে ফিরবেন বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। এখন আপাতত ফরেন বাজারের সাড়া একটু কম, কারণ হচ্ছে আসলে বর্তমান প্রেক্ষাপটে যে ইউএইতে একটা যে প্রবলেম, যে মিডল ইস্টে পুরোপুরি চলতেছে ইরানের সাথে, তো যার কারণে এই প্রবলেমের কারণে দেখা যাচ্ছে বিভিন্ন ফরেন ইনভেস্টররা এখন এখানে এয়ারপোর্ট ক্লোজিং এর কারণে আসতে পারতেছে না। ব্যবসায়ীদের মতে বাজারের স্বাভাবিক গতি এখনো অটুট। দাম কমায় নতুন করে অনেকেই স্বর্ণে বিনিয়োগের দিকে ঝুঁকছে। কারণ ডলার রেট বাড়ি গেছে, তার রেট বাড়ি গেছে, গোল্ড রেট যেহেতু এখন বর্তমানে নর্মাল, এই জন্য সবাই গোল্ডের প্রতি, এই 24 এর প্রতি ইনভেস্ট করছে আলহামদুলিল্লাহ। ব্যবসায়ীরা বলছে সংযুক্ত আরব আমিরাত সরকার যেভাবে নিরাপত্তা এবং বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করে যাচ্ছে তাতে তারা অন্তত সন্তুষ্ট। বাজারে নেই কোনো অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নেই আতঙ্কের ছাপ। এখন গোল্ড যাওয়ার কথা, উপরে গেছে নিচে, কেউ বলতে পারতেছে না। এগুলো ওয়ার্ল্ড মার্কেটে জানে কি করতে চাচ্ছে জিনিসটা। 5,500 থেকে এখন 5,070 কিংবা 5,100, 5,200 এরকম উঠতেছে, নামতেছে। স্থিতিশীল পরিবেশ ধরে রাখতে পারলে শিগগিরই বাজার পুরনো গতিতে ফিরে আসবে প্রত্যাশা ব্যবসায়ীদের। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা। ইরান যুদ্ধের জেরে টানা দ্বিতীয় দিনের মতো আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার সমিতি বাজুস। এবার ভরিতে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে 2,000 টাকার বেশি। বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বাজুস। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার স্বাভাবিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাজুস। নতুন দাম অনুযায়ী দেশে বাজারে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম 2,70,430 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,58,124 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 2,21,266 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,80,617 টাকা নির্ধারণ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের সরবরাহে যে বিঘ্ন ঘটেছে তা সামাল দিতে ইতিহাসের সবচেয়ে বড় তেলের চালান বাজারে ছাড়ার প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ। আমেরিকান সংবাদ সংস্থা ওয়াল স্ট্রিট জার্নাল জানান, ইরানের যুদ্ধজনিত সরবরাহের সংকটের মোকাবেলায় আইইএ যে মজুদ তেল বাজারে ছাড়ার প্রস্তাব দিয়েছে তা রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরু হওয়ার পর থেকে যে তেল তারা বাজারে ছেড়েছিল তার চেয়ে বেশি। এমন খবর প্রকাশের পর ওঠানামা করছে তেলের দাম। বুধবার স্পট মার্কেটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 28 সেন্ট বা 0.28% বেড়ে দাঁড়িয়েছে 88.08 ডলারে। একই সময় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাসে ইন্টারমিডিয়েটের দাম 37 সেন্ট বা 0.44% বেড়ে ব্যারেল প্রতি 83.82 ডলারে দাঁড়িয়েছে। জ্বালানি সংকটের আশঙ্কায় আজও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের যানবাহনে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ বিঘ্নিত হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। সরকারের তরফ থেকে জ্বালানি পর্যাপ্ত মজুত আছে বলে আশ্বস্ত করা হলেও পাম্পে কমছে না গ্রাহকদের চাপ। আতঙ্কিত হয়ে অনেকেই বাড়তি মজুত করছেন বলে অভিযোগ করছেন পাম্প কর্তৃপক্ষ। আবার তেলের মজুদ নেই জানিয়ে বেচাকেনা বন্ধ অনেক পাম্পে। আর চাহিদা অনুযায়ী তেল না পেয়ে ভোগান্তিতে পড়ছেন চালকরা। তাদের অভিযোগ পাম্প মালিকরা মজুত করছে।
যে পরিমাণ চাহিদা হইতে পরিমাণ তো তেল পাচ্ছি না, আমরা যা পাচ্ছি তাই দিতেছি, যেরকম সরকার রেশনিং করে দিচ্ছে ওইভাবেই দিতেছি। আমাদেরকে কালকে এক গাড়ি অকটেন দিয়েছে, তো আমরা কালকে রাত্রে এক গাড়ি অকটেন বিক্রি হয়ে গেছে, আজকে আবার দেয় তাহলে আজকে আবার বিক্রি শুরু করবো। 3 লিটারের জায়গায় যদি একটু তেল আর একটু বাড়াই দিত বা 300 টাকার জায়গায় যদি 500 বা আরো 100 বাড়াই দিত তাহলে আর এটা সবার জন্য ভালো হতো। ঢাকা শহরে অনেক ফিলিং স্টেশন এখন বর্তমানে তেল দিচ্ছে না, বিশেষ করে বাইকে। তো ট্রাস্টে দিচ্ছে কিন্তু লাইনটা অনেক লম্বা। দর্শক, মধ্যপ্রাচ্য ইস্যুতে আবারও বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি। থাকুন দেশ টিভির সঙ্গে। মধ্যপ্রাচ্যের নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই বিষয়ে এখন কথা বলতে যুক্ত করে নিচ্ছি অর্থনীতিবিদ জনাব মাহফুজ কবিরকে। জনাব মাহফুজ কবির, স্বাগত জানাচ্ছি আমরা দেশ টিভির এই আয়োজনে। আমরা দেখছিলাম আসলে মধ্যপ্রাচ্য জুড়ে নানা ধরনের যে সংকট তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে, সেটি সারা বিশ্বময় ছড়িয়ে পড়েছে এবং দেখতে পাচ্ছি যে এরই মধ্যে গোল্ডের দাম বাড়ছে। দেশের বাজারও আমরা দেখলাম যে টানা 2 থেকে 3 দিন আমরা গোল্ডের দাম বাড়তে দেখেছি, ইন্টারন্যাশনালিও সেটা বাড়ছে। তেলের বাজারে যে সংকটটা আছে সেটিও কিন্তু ছড়িয়ে পড়েছে। তবে আশার বিষয় হচ্ছে এখন এই মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন মুসলিম দেশে তেল সরবরাহের ব্যাপারে ইরান বাধা দেবে না বলে ইরান জানিয়েছে। সবকিছু মিলে কিভাবে বিশ্লেষণ করছেন? আসলে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধকে ঘিরে যে বিশ্ব অর্থনৈতিক চাপ, সেটির প্রথম যেটা সমস্যা হয়েছে সেগুলো পুরো সাপ্লাই চেইনটাই কিন্তু একটা বিশৃঙ্খল অবস্থায় চলে গেছে। আর যেহেতু তেল, আমরা এই মুহূর্তে তেল এবং গ্যাস আর কি দুটোর ক্ষেত্রেই, আমার ক্ষেত্রে যে সমস্যা, এখন ইরান বলছে যে আসলে তারা হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচলকে বাধা দেবে না, কিন্তু আলটিমেটলি এখন যেটা হয়েছে যে আপনার ওইটার জন্য যে আপনার এলসি করা থেকে শুরু করে যে নানা রকমের কাজ, তো সেগুলো কিন্তু আসলে এখন স্বাভাবিক অবস্থাতে নেই। এবং একই সঙ্গে যে মধ্যপ্রাচ্যের যে গুরুত্বপূর্ণ যে সমস্ত শোধনাগার, সেগুলোতে কিন্তু আক্রমণ হয়েছে এবং সেগুলোর কিন্তু ক্যাপাসিটি সেটা কিন্তু অনেকটা কমে গেছে। তো এই অবস্থায় কিন্তু আসলে তেলের যে আমদানি সেটা কিন্তু স্বাভাবিক করতে অনেকটা সময় লাগবে। তো আর যে ভারত থেকে কিছু সীমিত পরিমাণে আসলে ডিজেল আমদানি করা হচ্ছে, কিন্তু আমাদের প্রয়োজন তো অনেক বেশি। তো এখন এই জায়গাতে আমি মনে করি যে কিছু অল্টারনেটিভ সোর্স, যেমন ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম, তাদের দিকে যাওয়া যেতে পারে। তো এটা একটা, এবং আমাদের একটু মিডিয়াম টার্মে কিন্তু ডাইভার্সিফিকেশন দরকার, কারণ যে আফ্রিকার দেশগুলো কিন্তু আসলে ওপেকের মেম্বার। তো সুতরাং তাদের কাছ থেকে আমরা তেল আমদানির জন্য কিন্তু চেষ্টা করতে পারি। তো এটা হতে পারে একটা একটা মানে আমাদের স্ট্র্যাটেজি। আর এর পাশাপাশি অন্যান্য যে সমস্ত যে পরিবহন, সেই পরিবহন কিন্তু আসলে এখন বিপর্যস্ত, বিশেষ করে যে শিপিং কস্ট, ইন্স্যুরেন্স কস্ট, সেগুলো একটু বেড়ে গেছে এবং অনেক দূরে ঘুরে ঘুরে আসলে জাহাজগুলো দিয়ে আমাদের কিন্তু আমদানি রপ্তানির কাজ চালাতে হচ্ছে। এতে করে আসলে টাইমিং, মানে লিড টাইম বিশেষ করে, তো সেগুলো বেড়ে যাচ্ছে। সব মিলিয়ে আসলে বিজনেসের কস্ট বেড়ে গেছে। আর যখনই যুদ্ধ বিগ্রহ হয় তখনই আসলে এই গোল্ডের প্রাইসটা বাড়ে, সেখানে ইনভেস্টমেন্টটা বাড়ে। সুতরাং ইনভেস্টমেন্টের একটা ডিস্টরশন কিন্তু হচ্ছে গ্লোবালি। তো সেগুলো একটু চিন্তা করে আসলে আমাদের এখনকার যে একটা জাতীয় উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করা হয়েছে, তো আমরা মনে করি যে আমরা ঠিক এই বিষয়গুলো কনসিডার করে আমাদের যে গ্লোবাল ট্রেড স্ট্র্যাটেজি এটা করা, এবং আমাদের যে ইনপুটের সোর্সিং, বিশেষ করে আমাদের যে জ্বালানির যে উৎসগুলো, সেগুলো কিন্তু ডাইভার্সিফাই করা প্রয়োজন। এরই মধ্যে কিন্তু আমরা বেশ কিছু জাহাজ, গত পরশু দিন বা তার আগের দিন আমরা দেখেছি যে প্রায় 10টি জাহাজ এসেছে, সেখানে 8টি জাহাজে তেলবাহী আর 2টি জাহাজ এলএনজি ছিল। গতকালকেও আমরা এলএনজি নিয়ে আরো একটি জাহাজ আসতে সংবাদ পেয়েছি। তার বাইরে ভারত থেকে পাইপলাইনে আসার কথাও জেনেছি। এই যে এই এখনকার সময় যেই সরবরাহ, সেটি আসলে আমাদের সংকট মেটাতে সক্ষম কিনা, বা এটি আসলে কতদিনের জন্য আমাদের ব্যাকআপটা দিতে পারবে? আপাতত যতগুলো এসছে, মানে জাহাজ আমরা দেখতে পাচ্ছি যে তারা এলএনজি এবং তেল নিয়ে আসছে, এগুলা কিন্তু যুদ্ধ শুরু হওয়ার আগে কিন্তু এই ইতিমধ্যে যে জাহাজ যেগুলো এসছে, তো সেখানে কিন্তু এগুলা ছাড় পেয়েছে। তো এখন নতুন করে কিন্তু সেই জাহাজগুলো আসছে না, এটা একটা চিন্তার বিষয়। আর যেহেতু ইরান বলেছে তারা নিজেই দিনক্ষণ ঠিক করবে যে কখন যুদ্ধটা থামবে, সুতরাং এবং তারা এটা বলেছে যে তারা কিন্তু যে যুদ্ধ সেটা কিন্তু লম্বা সময়ের জন্য করার জন্য তারা প্রস্তুতি নিয়ে বসেছে। সুতরাং এই অবস্থায় যদি আরো 1-2 সপ্তাহ চলে যুদ্ধ, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে জ্বালানি সংকট সেটা কিন্তু আরো বাড়বে। তো এখন যতটুকু আছে ততটুকু দিয়ে আমরা আপাতত মোটামুটি একটা ভালো ব্যবস্থাপনার মাধ্যমে কিছুদিন চালাতে পারবো, কিন্তু এরপরে আসলে অবস্থাটা কি হবে? কারণ ভারতের নিজেরও প্রয়োজন রয়েছে তেলের। তো তারা কিন্তু তাদের একটা বিপুল জনগোষ্ঠী, তাদের শিল্প, তারপরে তাদের পরিবহন, সেগুলোর জন্য আসলে লাগে। আর এখন ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া এই দুটো
সোর্সের সঙ্গে আমাদের খুব ইমিডিয়েটলি আসলে এটা কন্ট্যাক্ট করতে হবে। তো বিশেষ করে ইন্দোনেশিয়া যে একটা মুসলিম দেশ, তো তাদের সঙ্গে কিন্তু আমাদের এই তেলের যে সহযোগিতা সেটা কিন্তু এটা হতেই পারে। জি। তো সেই বিষয়গুলো আমাদের একটু চিন্তা করা দরকার। তার বাইরে প্রবাসী সংকট ব্যাপারটা কিন্তু ডে বাই ডে বাড়ছে। আমরা দেখছিলাম একটু আগে নিউজে, সেটি আসলে আমাদের প্রায় 300 কতটা যেন 361টার মতো ফ্লাইট আমরা এর মধ্যে বাতিল করেছি। তার বাইরে আমরা যে ওই সেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যারা আছে তারাও একটা অনিশ্চয়তায় ভুগছে। এই সংকটটা কিভাবে সমাধান হতে পারে? এখন আপাতত আমাদের তো এখন বিশেষ ব্যবস্থা যেটি, মানে আমরা দেখলাম যে বিশেষ ব্যবস্থায় কিন্তু ওই ইউএস বাংলা এয়ারলাইন্স তারা কিন্তু কিছু সামান্য খুব সীমিত পরিসরে তারা এটা করেছে, কিন্তু এটা আনার জন্য করেছে। কিন্তু আমাদের এখন বিষয়টা হচ্ছে যে এখানে লক্ষ লক্ষ শ্রমিকরা তো আছে এবং তারা জীবনের ভয়ে আছেন, কেউ কেউ মারাও যাচ্ছেন, আহত হচ্ছেন। তো এবং আমাদের যে এখানে যে পরিবারগুলো রয়েছে তারা কিন্তু খুব একটা চিন্তার মধ্যে আছেন। কিন্তু আর একটা যেটা সমস্যা সেটা হলো যে অনেকে ভিসা পেয়ে গেছেন, তারা যাওয়ার জন্য কিন্তু বারবার এয়ারপোর্টে আসছেন এবং তারা কিন্তু চলে যাচ্ছেন, ফেরত যাচ্ছেন। তো তাদের চাকরি কি হবে? আর যারা ইতিমধ্যে আছেন ওইখানে, তো তাদের ওই চাকরিটা থাকবে কিনা, তো সেগুলো নিয়ে কিন্তু একটা বড় চিন্তা আছে। তার কারণ ব্যবসা বাণিজ্য সেখানে হচ্ছে না। সেক্ষেত্রে তো এটা কি সরকারের পক্ষ থেকে নেগোসিয়েশন করতে হবে? হ্যাঁ, সরকারের দিক থেকে এখন এটা অবশ্যই তাদের কাছে একটু অনুরোধ করতে হবে সরকারগুলোতে, জি জি যে জি, আসলে অনেক অনেক যারা ধন্যবাদ চাকরিটা চলে না যায়। জনাব মাহফুজ হ্যাঁ। কবির। আমাদের হাতে সময়টি শেষ হয়েছে। থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। জি, দর্শক এতক্ষণ আমাদের সাথে ছিলেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। ঈদের বাহারি পোশাকে সেজেছে রাজধানীর শপিং মলগুলো। নজর কেড়েছে তরুণীদের ট্রেন্ডে থাকা বিভিন্ন পাকিস্তানি পোশাক। দাম ও ডিজাইন নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। সামনের দিনগুলোতে কেনা বেচা আরও বাড়বে বলে আশাবাদী বিক্রেতারা। মাকদুরা মিতির প্রতিবেদন। ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে ঈদের কেনাকাটা। এবার বাহারি ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছে রাজধানীর শপিং মলগুলো। বরাবরের মতোই উপচে পড়া ভিড় চোখে পড়ে মেয়েদের ট্রেন্ডি পোশাকের দোকানগুলোতে। এবারের ঈদে তরুণীদের আকর্ষণের মূল জায়গা পাকিস্তানি সালোয়ার কামিজ। নজর কাটছে লন, অর্গানজা, শিপন আর সিল্কের ওপর হাতের কাজের বাহারি পোশাক। বেশি আকর্ষণ হচ্ছে আপনার ফার্সি সালোয়ারগুলো, আপনার যেটা ফার্সি সারারা, এটাই এখন বেশি চলতেছে এবং চাহিদা ওইটা প্রচুর। আমাদের এখন বেশি চলতেছে আপনার পাকিস্তানি আইটেমটাই বেশি। পাকিস্তানি বিনামি, নোটস, তাওয়াক্কাল, লাক্সারি শিপনের মধ্যে ওগুলো চলতেছে বেশি। পোশাকের দাম ও ডিজাইন নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। ইউনিক ভালোই অনেক কালেকশনস আছে, দেখতেছি হোপসো কিছু একটা ভালো লাগবে। এবার কালেকশন মোটামুটি ইনশাআল্লাহ ভালোই। নতুন নতুন ইউনিক কালেকশন আসছে, ভালো লাগতেছে, কিনতেছি। রেডিমেড কাপড়ের দোকানগুলোতে চোখে পড়ে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিক্রেতারা বলছেন সেলাইয়ের ঝামেলা এড়াতে তৈরি পোশাকের দিকে বেশি ঝুঁকছেন ক্রেতারা। তবে বিগত ঈদগুলোর তুলনায় এবার বেচাকেনা কম বলে জানান ব্যবসায়ীরা। সামনে যে কয়দিন আছে 10 দিন, আমরা আশা রাখি যে এর চেয়ে অনেক বেশি ভালো বেচাকেনা হবে। কাস্টমার আছে ইনশাআল্লাহ, আসার 10 দিন সময় আছে, আমরা আশা আছি এগুলো আমাদের শেষ হয়ে যাবে। সামনের দিনগুলোতে বেচাকেনা আরো বাড়বে বলে আশাবাদী বিক্রেতারা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক নারী দিবস 2026 উদযাপন উপলক্ষে লিঙ্গ সমতা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে আয়োজিত হয়েছে এক বিশেষ অনুষ্ঠান, রিং দ্য বেল ফর জেন্ডার ইকুয়ালিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসসি ও আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসি এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সকালে ডিএসসি টাওয়ারে মাল্টিপারপাস হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং কর্পোরেট নেতৃত্বের বৈষম্য দূর করার প্রতীকী উদ্যোগ হিসেবে এই রিং দ্য বেল কর্মসূচি পালন করা হয়। ডিএসসি এবং আইএফসির এই যৌথ উদ্যোগে মূল লক্ষ্য ছিল কর্পোরেট সেক্টরের নারী পুরুষের বৈষম্য কমিয়ে আনা এবং টেকসই উন্নয়নে নারীদের সম্পৃক্ত করা। দর্শক, এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটি 14টি পদে 68 জনকে বিভিন্ন গ্রেডে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি দিয়েছে। 12 মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হবে এবং আবেদন করা যাবে আগামী 23 এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিকাশ লিমিটেড। প্রতিষ্ঠানটি ডেটা সেন্টারের অপারেশনস বিভাগে টেকনিশিয়ান পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি দিয়েছে। 10 মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আবেদন করা যাবে আগামী 28 মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইন আবেদন করতে পারবেন।
দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গে থাকুন।